Assalamu alaikum everyone. In this video, I'm going to talk about syntax, specifically tree diagrams. এই ভিডিওটা হচ্ছে আমাদের syntax part 2. So without any further ado, let's get started. So first of all, আমরা জানবো যে tree diagrams আসলে কাকে বলে। Tree diagrams are visual representation of syntactic structures. মানে syntactic structure এর একটা visual ওয়েতে যদি দেখাতে হয় সেটা হচ্ছে tree diagram দ্বারা দেখানো হয় আর কি। We use the symbols art for article, NP for noun phrase, N for noun, etc. introduced in syntax part 1 to label parts of the tree. Tree diagram parts দিয়ে এভাবে লেবেল করা হয়, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, সেইভাবে দেখানো হয় আর কি। The hierarchical organization of those parts show the underlying structure of phrases and sentences. Phrases or sentences that underlying structure আছে, মানে উপরে দেখতে মনে হয় যে এটার কোনো স্ট্রাকচার নাই, বাট অ্যাকচুয়ালি এটার একটা স্ট্রাকচার আছে। আমি প্রথমেই বলেছিলাম ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজেসে। তো ওই স্ট্রাকচারটা কী সেটা বোঝানোর জন্য এই ডায়াগ্রামগুলো ব্যবহার করা হয়। সো আমাদের লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইনফরমেশন ইন এ লেবেলড অ্যান্ড ব্র্যাকেটেড ফরম্যাট। ব্র্যাকেটে কীভাবে ইনফরমেশনটা দেখানো যায়, আর রাইট সাইডে হচ্ছে ট্রি ডায়াগ্রামে কীভাবে দেখানো যায়। এই ভিডিওটি আমরা ট্রি ডায়াগ্রাম হিসেবেই ইনফরমেশন কীভাবে দেখানো যায় সেটাই শিখব। কারণ tree diagram is better than bracketed format because it represents all grammatical information and shows very clearly the different levels present in the syntactic analysis. মানে tree diagram হচ্ছে bracketed format-এর থেকে better, কারণ এটা হচ্ছে সমস্ত grammatical information একটু ক্লিয়ারলি বোঝায়। তুমি তো দেখেই বুঝতে পারছো যে রাইট সাইডটা একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে লেফট সাইড থেকে, আর হচ্ছে কি কি লেভেলস আছে সেটাও ঠিক মতন বোঝায়। লেফট সাইডেরটা দেখে লেভেলস কিন্তু বোঝা যাচ্ছে না, যে এনপির মধ্যেই যে আর্টিকেল আর নাউন, এটা কিন্তু একটু ডিফিকাল্ট হচ্ছে, বাট রাইট সাইডেরটা একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। মানে হচ্ছে যে ট্রি ডায়াগ্রামের যে ডিফারেন্ট লেভেলস আছে, যেরকম এনপি হচ্ছে টপ লেভেলে থাকে, আর্টিকেল আর নাউন তার চেয়ে লোয়ার লেভেলে, এবং তাদের এক্সাম্পল হচ্ছে দ্য গার্ল, এটা হচ্ছে ট্রি ডায়াগ্রামে একটু ক্লিয়ারলি বোঝা যায়। আর হচ্ছে যখন একটা সেন্টেন্সের জন্য ট্রি ডায়াগ্রামটা অ্যাপ্লাই করব তখন সবার উপরে এস থাকবে। এস উইল স্ট্যান্ড ফর সেন্টেন্স অ্যাট দ্য টপ অফ দ্য ট্রি ডায়াগ্রাম, ঠিক আছে। এরপরে আমরা শিখব ফ্রেজ স্ট্রাকচার রুলস। তো ফ্রেজ স্ট্রাকচার রুলস হচ্ছে, যেমন আমরা প্রিভিয়াসলি দেখলাম যে ট্রি ডায়াগ্রাম ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ এ ট্রি ডায়াগ্রাম হচ্ছে ওই যেটা লেফট সাইডের ছবিতে দেখা যাচ্ছে। এই একই জিনিস যদি আমি ওই অ্যারো দিয়ে লিখি, এনপি অ্যারো আর্ট ART আর এন, এইভাবে যদি এই সেম ইনফরমেশনটা লিখি, সেইটাকে আমরা তখন বলবো ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ আ ফ্রেজ স্ট্রাকচার রুল। এই জিনিসটাকে ফ্রেজ স্ট্রাকচার রুল বলা হয়। তো এখন যদি পরীক্ষায় ডেফিনিশন বলতে হয় যে ফ্রেজ স্ট্রাকচার রুল কাকে বলে, তখন এই ডেফিনিশনটা লিখতে হবে, যেটা স্লাইডে দেওয়া আছে। আমি একটু পড়ে দিচ্ছি। Phrase structure rule states that the structure of a phrase of a specific type will consist of one or more constituents in a particular order. Using phrase structure rules, unlimited number of sentences can be generated using a small set of rules. মানে হচ্ছে phrase structure rule বলে যে একটা ফ্রেজের স্ট্রাকচার ইন দ্য সেন্স প্রিপোজিশনাল ফ্রেজ যদি হয়, তাহলে ফ্রেজটা শুরু হবে একটা প্রিপোজিশন দিয়ে, যেরকম অন, অ্যাট, ফ্রম, আন্ডার, বিহাইন্ড, এইসব, বুঝছো? তো ওরকম একটা স্ট্রাকচার, একটা ফ্রেজের একটা স্ট্রাকচার অফ এ স্পেসিফিক টাইপ, মানে ফ্রেজ স্ট্রাকচার অফ এ স্পেসিফিক টাইপ মানে বিভিন্ন ধরনের ফ্রেজ আছে, নাউন ফ্রেজেস আছে, ভার্ব ফ্রেজেস আছে, প্রিপোজিশনাল ফ্রেজেস আছে। তো যেই ফ্রেজই হোক না কেন সেটার হচ্ছে কি থাকবে, ওয়ান অর মোর কনস্টিটিউয়েন্টস ইন এ পার্টিকুলার অর্ডার, মানে ওটার হচ্ছে এক অথবা একের অধিক কনস্টিটিউয়েন্টস থাকতে পারে একটা নির্দিষ্ট অর্ডারে, ঠিক আছে। যেরকম ফর এক্সাম্পল নিচের এক্সাম্পলটা দেখো, এনপিটা কি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে প্রথমে আমরা আর্টিকেল পাবো দ্য, তারপরে হচ্ছে নাউন, মানে ফর এক্সাম্পল দ্য গার্ল, দ্য হচ্ছে আর্টিকেল, গার্ল হচ্ছে নাউন, এরকম। তারা ধরো একটা ভার্ব ফ্রেজ বা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কেমন হতে পারে, যেরকম আমরা দেখলাম
অন দ্য টেবল, রিকারশন পড়ার সময় আমরা দেখেছি অন দ্য টেবল। তো প্রিপোজিশনাল ফ্রেজে প্রিপোজিশনটা হচ্ছে অন, আর দ্য টেবল হচ্ছে আর্টিকেল আর নাউন। এইভাবে হচ্ছে প্রত্যেকটা ফ্রেজের মানে রুল থাকে যে এই ফ্রেজটার মধ্যে কি কি ওয়ার্ডসগুলা মানে কোন কোন অর্ডারে আসবে। এখানে ওয়ার্ডস বলবো না আমরা, এখানে আবার প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কনস্টিটিউয়েন্টস বলবো। ওকে, এটাই হচ্ছে ডিফারেন্স। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, না হলে কমেন্টসে বলতে পারো। তো এই ফ্রেজ স্ট্রাকচার রুল মানে যে এই এনপি মানে একটা নাউন ফ্রেজে কী থাকবে, একটা আর্টিকেল থাকবে, একটা নাউন থাকবে। ধরে এটা হচ্ছে রুলটা, হ্যাঁ। সো এই একটা রুল দিয়ে আমি অগণিত নাউন ফ্রেজ বানাতে পারবো। আর্টিকেল হতে পারে কি এ, অ্যান, দ্য। নাউন হতে পারে অনেক কিছু, ডগ, ক্যাট, বুক, গার্ল, ম্যান, ওয়াম্যান, অ্যাডাল্ট, চাইল্ড, অনেক কিছু। তো আর্টিকেলের জায়গায় আমরা যে কোনো একটা আর্টিকেল বসাতে পারি, নাউনের জায়গায় আমরা যে কোনো একটা নাউন বসাতে পারি। এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য একটা নতুন করে রুল বানাতে হচ্ছে না, এই একটা রুলই আছে, এই রুল দিয়ে আমরা যত খুশি তত সেন্টেন্স বানাতে পারতেছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফ্রেজ স্ট্রাকচার রুল, যে এনপি অ্যারো দিয়ে আর্ট এন। এইটা কীভাবে লিখতে হবে, এটা যদি রুল অনুযায়ী যদি লিখতে পারলে ফ্রেজ স্ট্রাকচার রুল, তখন এইভাবে লিখতে হবে এনপি অ্যারো আর্ট এন, ART N। আর যদি বলে যে একটা ওয়ার্ডে লিখতে হবে, তখন তো আমরা আগের স্লাইডে দেখে এসেছি, ওই প্রিভিয়াস সিনট্যাক্স পার্ট 1-এ দেখে এসেছি যে অ্যারোটার মানেটা হচ্ছে কনসিস্টস অফ অর রিরাইটস অ্যাস, আর এনপি মানে হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে তোমাকে কি লিখতে হবে, আ নাউন ফ্রেজ রিরাইটস অ্যাস অ্যান্ড অ্যান আর্টিকেল, অথবা এ নাউন ফ্রেজ কনসিস্টস অফ অ্যান আর্টিকেল অ্যান্ড আ নাউন। এইভাবে লিখতে হবে যদি ওয়ার্ডে লিখতে পারে আর কি। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। এরপরে আমরা আসি লেক্সিক্যাল রুলস। তো এখানে ফ্রেজ স্ট্রাকচার রুলস হচ্ছে স্ট্রাকচারটা বলে দেয়। স্ট্রাকচার ইন দ্য সেন্স কি রুল, নিয়ম, একটা নাউন ফ্রেজের মধ্যে কী কী থাকবে, একটা ভার্ব ফ্রেজের মধ্যে কী কী থাকবে, একটা প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে কী কী থাকবে, এগুলো বলে দেয় আর কি। যেরকম হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে সবসময় একটা নাউন ফ্রেজ থাকবে আর একটা ভার্ব ফ্রেজ থাকবে, এনপি আর ভিপি থাকবে, এগুলোকে স্ট্রাকচার বলা হয়। তো ফ্রেজ স্ট্রাকচার রুল শুধুমাত্র তোমাকে স্ট্রাকচারটা বলে দিবে, কিন্তু ওই স্ট্রাকচারটা কোনটা দিয়ে কি রিপ্রেজেন্ট করে, আর সেটা ইংলিশে বোঝার জন্য রিকগনাইজেবল ইংলিশ, মানে ইংলিশে কোন ওয়ার্ড ওই কনস্টিটিউয়েন্ট স্ট্রাকচারের আন্ডারে পড়বে, সেইটা বোঝার জন্য আমাদের লেক্সিক্যাল রুলস দরকার। ফর ইনস্ট্যান্স, এখানে একটা এক্সাম্পল দেখো, প্রপার নাউন, পিএন মানে প্রপার নাউন, প্রপার নাউন মানে কারোর নাম। তো প্রপার নাউনের মধ্যে থাকতে পারে কারোর নাম। আমি এই দুটো এক্সাম্পল দিয়েছি, ম্যারি, রোজ, তুমি তোমার নাম দিতে পারো। তো এই যে এটার এইভাবে লিখলাম যে প্রপার নাউন অ্যারো দিয়ে ওই কার্লি ব্র্যাকেট, মনে আছে তোমার নিশ্চয়ই মনে আছে সিনট্যাক্স পার্ট 1 থেকে, যে কার্লি ব্র্যাকেট মানে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অফ দিস কনস্টিটিউয়েন্টস শুড বি চোজেন। এখানে আমি কার্লি ব্র্যাকেট দিয়েছি কারণ হচ্ছে আমি তোমাকে বিভিন্ন এক্সাম্পলস দিচ্ছি, ম্যারি, রোজ, ফাইজা, তাহমিদ, অনিন্দিতা, অনেক নাম থাকতে পারে। ঠিক আছে, তো এমন না যে এই প্রপার নাউনটা হচ্ছে সবার নাম, কিন্তু এই প্রপার নাউনটা হচ্ছে তোমার যদি সেন্টেন্সে একটা নাম থাকে সেটাকে আমরা হচ্ছে প্রপার নাউনের আন্ডারে ক্যাটাগরাইজ করব, হ্যাঁ, আন্ডারে ফেলবো। তো এটার মানেটা হচ্ছে এইভাবে লেখা, এইভাবে বোঝানো যে প্রপার নাউন অ্যারো দিয়ে এইরকম কার্লি ব্র্যাকেট দিয়ে নামটা লেখা, এখানে তারপরে কার্লি ব্র্যাকেট ক্লোজ করা, বা যদি একাধিক নাম থাকে তখন একাধিক নাম লেখা, যেরকম আমি এখানে স্লাইডে লিখেছি। এইভাবে লেখাটাকে আমরা বলি লেক্সিক্যাল রুলস। ঠিক আছে, সো এই রুলটা যদি আমি এখন ওয়ার্ডে লিখতে যাই তখন কি হবে, তখন লিখতে হবে আ প্রপার নাউন রিরাইটস অ্যাজ, ওই অ্যারোটার মানে হচ্ছে রিরাইটস অ্যাজ ম্যারি অর রোজ। অর কেন, কারণ হচ্ছে আমি কার্লি ব্র্যাকেটস দিয়েছি, কার্লি ব্র্যাকেটস মানে ওয়ান অর অ্যান্ড অনলি ওয়ান অফ দিস, তার মানে হয়তো তোমাকে ম্যারি চুজ করতে হবে না, তোমাকে রোজ চুজ করতে হবে, সেই জন্য অর। আরও এক্সাম্পলস আছে, যেমন দেখো নাউন এন অ্যারো দিয়ে গার্ল, ক্যাট, টেবল, প্রো অ্যারো দিয়ে ইট, শি, ইউ, মানে কী কী ধরনের প্রোনাউন, বি অ্যারো দিয়ে টকড, ফলোড, স, আর্ট অ্যারো দিয়ে এ অ্যান্ড দ্য, মানে আর্টিকেলের মধ্যে কী কী আর্টিকেল থাকতে পারে, এ থাকতে পারে,
অ্যান থাকতে পারে, দা থাকতে পারে। এই সবগুলো একসাথে তুমি একটা মানে ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে পাবা না, যে কোনো একটা থাকবে। সেই জন্য এখানে হচ্ছে যে কোনো একটা কনস্টিটিউয়েন্টের জন্য কার্লি ব্র্যাকেটস ইউজ করা হয়েছে। যেমন হচ্ছে নাউনের জন্য এক্সাম্পলস দিয়েছি গার্ল, ক্যাট, টেবল। তুমি তোমার নিজের এক্সাম্পল দিতে পারো, ডগ, ক্যাট, ম্যান। অনেক নাউন জানা আছে, সেগুলো দিতে, বুক, এগুলো অনেক কিছু দিতে পারো। তারপর হচ্ছে প্রোনাউন, হি, শি, ইট, নিজে দিতে পারো। এখানে আমি কয়েকটা এক্সাম্পলস দিয়েছি, ইট, শি, ইউ। যে ভার্ব, তুমি তোমার নিজের ইচ্ছা মতন ভার্ব এক্সাম্পলে দিতে পারো। যেরকম আমি এখানে দিয়েছি টকড, ফলোড, স। তুমি লিখতে পারো হেল্পড, এট, স, ইচ্ছে মতন। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। এই যে আমি প্রপার নাউনটাকে, এই ওয়ার্ডটাকে আমি কিসের আন্ডারে দিব, ইউনো, ওই স্ট্রাকচারটা, সেইটা হচ্ছে লেক্সিক্যাল রুল। যেই ওয়ার্ডটার আন্ডারে দিব সেই ওয়ার্ডটা হচ্ছে ওই কার্লি ব্র্যাকেটের মধ্যে লেখা। ওকে, আর ওটাকে কি রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে ওই লেফট সাইডে লেখা। এই জিনিসটা ওয়ে অফ রাইটিং ব্লুতে লিখে দিয়েছি। এইভাবে লেখাটাকে আমরা লেক্সিক্যাল রুল বলি। ক্লিয়ার? তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে অপশনাল কনস্টিটিউয়েন্টস। তো আরেকটা সিম্বল আমাদের শিখে রাখতে হবে, সেটা হচ্ছে স্মুথ ব্র্যাকেটস অর রাউন্ড ব্র্যাকেটস। So let's say whatever occurs inside these round brackets will be treated as an optional constituent. ঠিক আছে? যেমন adjective হচ্ছে একটা optional constituent in a grammatically correct sentence as shown in the next slide. তো আমি যদি এখন এই নাউন ফ্রেজের মধ্যে একটা আর্টিকেল আর নাউন, যেটা আমরা জানি, কিন্তু ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে সাপোজ একটা নাউন ফ্রেজ দ্য গার্ল, যেটা আমরা ফার্স্ট এক্সাম্পলে দেখলাম, দ্য গার্ল। তো দ্য গার্লের জায়গায় আমি ধরো বললাম দ্য টল গার্ল, লম্বা মেয়ে। হ্যাঁ, তো দাটা হচ্ছে আর্টিকেল, টলটা কি, টলটা অ্যাডজেক্টিভ, আর গার্লটা হচ্ছে নাউন। এই যে আমি টল গার্ল বললাম, এটা কিন্তু স্টিল একটা মিনিংফুল ফ্রেজ হয়েছে। আমি যদি টলটা সরাইও দেই তাহলেও কিন্তু একটা মিনিংফুল ফ্রেজ আছে। দ্য গার্লও কিন্তু একটা মিনিংফুল ফ্রেজ। দ্য গার্ল বলি, দ্য টল গার্ল, এটা একটু বেশি ইনফরমেশন, দ্য টল গার্ল, আর দ্য গার্ল হচ্ছে একটু কম ইনফরমেশন, এই যা। কিন্তু এমন না যে আমি যদি টল ওয়ার্ড অ্যাডজেক্টিভটা সরাই দেই তাহলে হচ্ছে দ্য গার্ল মিনিংলেস হয়ে গেল, এমন না। তার মানে কি, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভটা এখানে অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। তো এইটা যে একটা অপশনাল কনস্টিটিউয়েন্ট, এইটা বোঝানোর জন্য আমরা হচ্ছে ওই রাউন্ড ব্র্যাকেটস, যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারে, ওইটা ইউজ করি। তো এটা এখন যদি আমি ওয়ার্ডে লিখি তাহলে কেমন হবে? তাহলে হবে এ নাউন ফ্রেজ মানে এনপি রিরাইটস অ্যাজ, মানে ওই অ্যারোটা, অ্যান আর্টিকেল ART অ্যান্ড এ নাউন N with the option of including an adjective ADG in a specific position between them. We use round brackets to indicate that the adjective is optional. আমি যেটা বাংলায় বলছিলাম সেটা এখানে ইংলিশে লেখা আছে। তো এটা দিয়ে কি সুবিধা হলো আমার? এগেইন, this notation can be used to generate endless number of noun phrases with adjective as an optional constituent. মানে হচ্ছে আমার প্রত্যেকটা অ্যাডজেক্টিভ বসাবো, দ্য টল গার্ল, দ্য ফ্যাট গার্ল, দ্য শর্ট গার্ল, এই প্রত্যেকটার জন্য আমার নতুন করে রুল বানাতে হচ্ছে না। আমার একটা রুলই আছে, এই যে এনপি অ্যারো আর্ট ব্র্যাকেটের মধ্যে ADG আর নাউন, এই একটা রুল আছে, আর অগণিত অ্যাডজেক্টিভ লাগাই দিতে পারতেছি একটা সেন্টেন্সের সাথে। এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। এটা আমরা আরেকটু বিস্তারিত কীভাবে ট্রি ডায়াগ্রামে সেটা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা আমরা পরের স্লাইডে দেখব। তো এই স্লাইডে আমি কিছু সেন্টেন্সেস দিয়েছি। এই সেন্টেন্সেসগুলো হচ্ছে তোমার প্র্যাকটিসের জন্য। তোমরা তোমাদের নিজের খাতাতে হচ্ছে এই সেন্টেন্সগুলো লিখে এগুলো ট্রি ডায়াগ্রামসগুলো ড্র করে ইউ ক্যান টেক্সট মি অর ইমেইল মি, অথবা হচ্ছে আমাকে নক করে কমেন্টসে বলতে পারো যে আমি করেছি, এখন আমি কিভাবে দেখাবো, আমি ওগুলো চেক করে দিব। ঠিক আছে? এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু নট ফরগেট টু গিভ এ লাইক, ড্রপ এ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কোনো সমস্যা ফেস করো, কমেন্টসে তো আছেই, আমি সলভ করে দিব। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।